আমাদের তেল ক্রাইসিস এড়ানোর জন্য? তেল ক্রাইসিসটা দূর করার জন্য দুটো কাজ, একটা তো তেলের আমদানিটা করতে হবে, দ্বিতীয়ত গুজবটাকে বন্ধ করতে হবে। আমাদের তেলের রিজার্ভ কতটুকু আছে, কতদিন চলবে, জনগণের কাছে পরিষ্কার বলে দেওয়া উচিত যে ভাই এই হচ্ছে আমাদের সম্পদ, এটাই আমাদের ব্যবহার করতে হবে। ফলে অতি উচ্চাসাও যেন তৈরি না হয়, আবার হতাশা জাগিয়ে তুলে মজুদদারদের সুবিধাও যেন তৈরি না হয়। এখন আমরা দেখছি যে অনেক জায়গায় তেলের যে মজুদ আছে ঠিক আমরা পেট্রোল পাম্পে ঠিক সেই পরিমাণ তেল আবার পাওয়া যাচ্ছে না। এগুলোকে একটু কঠোর দেখতে হবে। আবার কিছু কিছু দেশ কিন্তু এরকম ব্যবস্থা করেছে, তারা কেউ তেলের দাম বাড়িয়েছে, কেউ কেউ আবার কোনো কোনো দেশ মন্ত্রী এমপিদের বেতন ভাতা কমিয়েছে। ফলে এগুলোরও একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে যে ক্রাইসিস যখন সবার, সেটা ভাগ করে নেব সবাই। এই মানসিকতা যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে যুদ্ধটা আমরা নিজেরা করি নাই, কিন্তু যুদ্ধের দায়টা আমাদের উপর বহন করতে হচ্ছে, আমাদের উপর পড়তে হচ্ছে। আমরা সবাই মিলে এই যুদ্ধের সমস্যার সমাধান করার মোকাবেলা চেষ্টা করব। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলে যা হতে পারে সেটা খারাপ দিকটা আপনি নিয়ে আসলেন। আমরা গুজরাটের কথা আপনি নিয়ে আসলেন, আরএসএস এর কথা নিয়ে আসলেন, কিন্তু আমরা তো একটা সিমিলারিটি দেখি একরকম। আরএসএস এর সেই যে টেকনিক, সেটার সাথে আমরা এক ধরনের সিমিলারিটি দেখি। আমি একটু জানতে চাই যে অ্যাওয়ারনেস সেক্ষেত্রে আসলে কতটুকু আছে, মানুষ কতটুকু সচেতন বলে আপনার মনে হয়? মানুষকে সচেতন করার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের। মানুষ যে আবেগে ভেসে যায়, যদিও আজকে পার্লামেন্টে এই কথাটা এসেছে যে রাষ্ট্র কোনো ইমোশনাল ইনস্টিটিউশন নয়, রাষ্ট্র হচ্ছে একটা যুক্তির ইনস্টিটিউশন। হ্যাঁ, এখানে আবেগ দিয়ে চলবে না, কিন্তু বাস্তবে মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে পরিচালিত হয় আবেগ দিয়ে। সে আবেগের কত ভয়াবহ রূপ আমরা দেখেছি, আবেগের কি উন্নত রূপ দেখেছি। যখন এই আবেগের সঙ্গে দেশপ্রেম যুক্ত হয় তখন মানুষ কত সাহসী হয়ে যায়, আর এই আবেগের সঙ্গে যখন দাঙ্গা যুক্ত হয়ে যায় তখন কি তার ভয়াবহ রূপ হয়। তার মানে আবেগকেও আমি কিভাবে ব্যবহার করব? আবেগের যুক্তিসঙ্গত ব্যবহার হবে, আবেগের নৈতিক ব্যবহার হবে, নাকি আবেগ মানুষের যুক্তি ভুলিয়ে দেবে? প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি শুরু করছেন, তিনি দিনাজপুর যাবেন আগামীকাল। আপনার কাছে কি মনে হয় যে এই কর্মসূচির মধ্য দিয়ে আসলে এটা অর্থনীতিতে কতটুকু ইম্প্যাক্ট, শক্তিশালী প্রভাব ফেলবে, এবং আপনার কোনো এখানে অ্যাডভাইস আছে কিনা? বাংলাদেশটা গড়ে উঠেছে পানি এবং পলি দিয়ে। পানি এসেছে হিমালয় থেকে বরফ গলা নদী হয়ে, সেই নদীগুলো বাংলাদেশে এসে প্রায় 1200 নদীতে পরিণত হয়ে আবার শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মিশেছে। তার সঙ্গে নিয়ে আসে প্রতি বছর প্রায় 2 কোটি টন পলি। এই পলি জমে জমে তো বাংলাদেশ হয়েছে। ফলে বাংলাদেশের নদীর নাব্যতাটা রক্ষা করা না গেলে বাংলাদেশের টিকে থাকাটা মুশকিল। বাংলাদেশকে বলা হয় পৃথিবীর জীবন্ত বদ্বীপ। প্রতি বছর গড়ে আমাদের 64 বর্গ কিলোমিটার করে দেশটার ভূখণ্ড বাড়তো, এখন সেটা 12.5 বর্গ কিলোমিটার বাড়ে, কারণ উজান থেকে আসা পানি অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মিঠা পানির ভাণ্ডারের দেশ, এবং মিঠা পানির উপর নির্ভর করেই কিন্তু আমাদের ধান। পানি না হলে কিন্তু ধানও হবে না, আমও হবে না। ফলে খেয়াল রাখতে হবে যে পানিটাকে আমাদের রক্ষা করতে হবে। এই পানিটা বাইরে থেকে আসা বন্ধ হয়েছে, বাঁধ নির্মাণে ভারত বন্ধ করে দেয়, আর দেশের অভ্যন্তরে নদী খাল দখল এবং দূষণ করে পানিটাকে পলিউশন করে ফেলা হয়েছে। ফলে দখল এবং দূষণ এই দুটো বন্ধ করতে গেলে দুটো জিনিস কাজ করতে হবে। একটা হলো খাল খনন করে বৃষ্টির পানিটা ধরে রাখার আধারটা বাড়বে, এটা ঠিক, কিন্তু নদী দখল এবং নদী দূষণ যদি বন্ধ করা না যায় তাহলে শুধু খাল খনন করে কিন্তু আমি প্রত্যাশিত সাফল্যটা অর্জন করব না। ফলে আমাদের এটা একটা প্যাকেজ হিসাবে নিতে হবে যে পানি দিয়ে গড়ে ওঠা এই বাংলাদেশের পানিকে রক্ষা করবার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পানি শুধু জীবন নয়, পানি আমাদের দেশ, পানি আমাদের দেশটা টিকে থাকার ব্যাপার। এই পানি নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের ব্যাপারে একটা শক্ত অবস্থান নেওয়া দরকার। রাইট, কিন্তু